নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে আমি আমার কথা বলবো না, আমাদের দেশের যা অবস্থা, বাংলাদেশ নিয়ে কতটা চিন্তিত তার একটা ছোটখাটো প্রভাব আমি আপনাদের খবরের কাগজ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। বাংলার পশ্চিমবঙ্গের সব থেকে প্রচলিত সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক হচ্ছে আনন্দবাজার। সেই আনন্দবাজার তার লিড স্টোরি করেছে একটা ছবি আর 4 লাইন খবর দিয়ে। বলে না, একটা ছবি অনেক কথা বলে দেয়। এই ছবিটা আপনারা দেখুন এবং হেডিংটা আপনারা দেখুন। অদ্ভুত আধার, ডেইলি স্টারের একটা ছবি। ওপরে লেখা হয়েছে, অস্ত্র তাকে ছিন্ন করতে পারে না, অগ্নি তাকে দহন করতে পারে না। তার ডান দিকে লেখা হয়েছে, দেশের আগুনে দগ্ধ বাংলাদেশ। আমি বারবার বলি না, সাংবাদিক সাংবাদিকের পাশে দাঁড়াবে, কাগজ কাগজের পাশে দাঁড়াবে। এটাই হচ্ছে নিয়ম। সে কাগজ ঠিক করেছে না ভুল করেছে সেটা তো পরে বিতর্কের ব্যাপার, কিন্তু আসল হচ্ছে যে সংবাদপত্রের ওপরে, সংবাদপত্রের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে। আমি বারবার সাংবাদিকের উপরে যখন হামলা হয়, সংবাদপত্রের উপরে যখন হামলা হয়, আমি যে বারবার চেঁচাই, তার কারণ হচ্ছে এইটা। আমার চেঁচানোটা, তার সত্যতা, তার প্রতিষ্ঠিত হলো এই আনন্দবাজার পত্রিকা আজকে যেটা ছেপেছে। শুধু এটা নয়, আজকে ছত্রে ছত্রে আনন্দবাজারের এই খবরে ভর্তি। আমি ধীরে ধীরে আপনাদেরকে আমি সব দেখাচ্ছি। এবার আসুন সম্পাদকীয়তে। একটা কাগজের নীতি এবং মানুষের আবেগ প্রতিফলিত হয় সংবাদপত্রের যে সম্পাদকীয়। সেই সম্পাদকীয়তে লেখা হয়েছে ত্রাসের দেশ। দেখুন, আনন্দবাজার পত্রিকা, ত্রাসের দেশ। তারিখটাও দেখে নিতে পারেন, আজকে 20 তারিখ, সেটাও দেখে নিতে পারেন। এই এটা আমি পড়ছি, এটা সকলের জানা দরকার যে ভারতবর্ষ কি ভাবছে। বাংলাদেশের ইতিহাসে অস্থির অশান্ত সময়ের উদাহরণ কম নয়, কিন্তু যে কোনো হিসেবে, যে কোনো মানদণ্ডেই একেবারে শীর্ষ জায়গা নেবে আজকের পরিস্থিতি। উগ্র ধর্মান্ধ হিংসায় একের পর এক দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে, সেখানে সঙ্গে পাল্লা দিয়ে চলছে চরম চরম ভারত বিদ্বেষের অন্ধতা। হিংসা বা অন্ধতা শব্দগুলি অনেক সময় আলগাভাবে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে শব্দগুলি ধ্বনিতে ধ্বনিতে সত্য। যেভাবে ময়মনসিংহে এক হিন্দু তরুণকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে চূড়ান্ত শারীরিক নিগ্রহ ও নিধনের পর আগুনে পুড়িয়ে মারা হলো, সর্বসমক্ষে জনোল্লাসের আবহে তাকে তার তুল্য মানবিকতা অমানবিকতা এই উপমহাদেশে কত কে কতবারই বা দেখেছে। এভাবে সে দেশের 2 সংবাদ প্রতিষ্ঠান, প্রথম আলো ডেইলি স্টারের ওপর ও ঐতিহ্যবাহী সঙ্গীত প্রতিষ্ঠান ছায়ানটের ওপরে ভয়ঙ্কর হামলা, অগ্নিসংযোগ হলো। সংবাদপত্র অফিসে প্রাণ সংশয়ের মুখে পড়লেন কর্মীরা। দেশ বিদেশে তার ত্রাসের সঞ্চার জাগালো। ঢাকায় এবং অন্যত্র যেভাবে ভারতের মাথা কেটে নেওয়া স্লোগান তুলে হাজার হাজার মানুষ পথে নামলেন, ভারতীয় হাই কমিশন ডেপুটি হাই কমিশনার ঘেরাও করলেন, তার প্রেক্ষিতে অন্ধতা কথাটি আর অলংকারিক নয়, চরম দুর্ভাগ্য বলতে হবে যে উগ্র গোষ্ঠীগুলি বাধা সত্ত্বেও সে দেশে পরবর্তী জাতীয় নির্বাচন ঘোষিত হলো। তারপরেই বাংলাদেশ ভেসে গেল এক ফেনীর ঘোনা সংকটাবর্তে। এই অক্ষমনীয় ঘটনা বন্ধ করার জন্য দায়িত্বটি যার বা যাদের, সেই অন্তর্বর্তীকালীন সরকার ও তার প্রধান
মোহাম্মদ ইউনূস মোটের ওপর নিষ্ক্রিয়তা এবং নিষ্ক্রিয়তায় দেখে চলেছেন কোন অতলে ডুবতে পারে বাংলাদেশ। ইউনূসের রুটিন বার্তা দিয়েছেন যা প্রয়োজনের তুলনায় অনেক কম, অথচ সঠিক সময়ে সঠিক পদক্ষেপে এই মব হিংসা থামানো যেত। অন্তত সংবাদ মাধ্যম অফিসগুলির উপরে আক্রমণ বা ছায়ানটের ওপরে বর্বর আক্রমণের ক্ষেত্রে আরো সক্রিয় হওয়া যেত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বী মানুষের ওপরে। পরিবর্তে যা দেখা গেল তার সংশয় স্বাভাবিক। গত জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যে অপারেশন ডেভিল হান্ট শুরু করে, এবার তার পরবর্তী অধ্যায়। এই জন্যই এত হাজার মানুষ, যাদের মধ্যে মুক্ত চিন্তার সাংবাদিকরাও আছেন, গ্রেপ্তার হলেন গত কয়েক মাসে। অর্থাৎ হিংসার অভিযোগে পূর্বতন শাসককে সরিয়ে তারাও হিংসার মধ্যে এমনকি বেশি নিষ্ঠুরতার সরকারি শিলমোহর দিচ্ছেন। মানে হাসিনার নামে তো এত হিংসার কথা বলা হয়, সেই হিংস্র হাসিনাকে তাদের ভাষায় সরিয়ে তারা যে সিংহাসনে বসেছে সেখানে তারা হিংসার একেবারে চরম অবস্থায় চলে গিয়েছেন। এ তো কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, উগ্র ইসলামী হিংসা, যার প্রতিঘাত সীমান্ত পেরিয়ে বাংলাদেশকেও ঘোর বিপন্ন করতে পারে। গত 50 বছরে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি এবং রাজনৈতিক সমস্ত অর্জনকে মুছে ফেলে দিয়ে প্রবৃত্ত প্রধানমত্ত জনতা, ক্ষমতালোভী নেতৃত্ব এইভাবেই সমগ্র উপদেশকে বিপন্ন করছে। এর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষকে অবশ্যই তার কঠিন অবস্থান নিতে হবে। অর্থাৎ কাগজে বলছে কঠিন অবস্থান নিতে হবে। ছত্রে ছত্রে বাংলাদেশ আছড়ে ভাঙা হলো অগ্নিগর্ভ। বাংলাদেশের জন্য একটা আলাদা পাতা তৈরি করা হয়েছে, অগ্নিগর্ভ বাংলাদেশ, একটা আলাদা পাতা তৈরি করা হয়েছে। সেই পাতার মধ্যে 3টে খবর আছে। একটা হচ্ছে আছড়ে ভাঙা হলো হারমোনিয়াম সুর ছাড়ল না ছায়ানট। এইটা ডান দিকে করা হয়েছে নির্বাচনের আগে লক্ষ্য ভারত বিরোধী জিগির। তারপরে একটা গুরুত্বপূর্ণ খবর আছে, এই খবরটা আমি পুরোটা পড়বো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দেশে খাদ্যদ্রব্য বন্ধ হচ্ছে না, হবে কেন। খুব শিগগিরই যে আপনারা একেবারে আকালের মধ্যে পড়বেন, এটা তার প্রমাণ। আমি শুধু পড়ে শোনাচ্ছি। বেনাপোলের স্লোগান, সীমান্তে বাড়লো কড়াকড়ি। আমি খবরটা পড়ে শোনাচ্ছি। বাংলাদেশে অশান্তির আঁচ টের পাওয়া গেল এ রাজ্যেও। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢোকার চেষ্টা করে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের চেষ্টা আটকেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার উত্তর 24 পরগনা পেট্রাপোল লাগোয়া বাংলাদেশে বেনাপোলে ভারত বিরোধী স্লোগান দেয় সে দেশের কিছু লোক। পরিস্থিতি তেতে উঠলে হস্তক্ষেপ করে বাংলাদেশের পুলিশ। এই আবহে বাংলাদেশ সীমান্তে নজরদারিতে কড়াকড়ি করেছে বিএসএফ। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ বৃহস্পতিবার রাতে ছড়াতেই গোলমাল শুরু হয়। সে রাতেই উত্তর 24 পরগনা বসিরহাটে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেছিল 30 জন যুবক। বাধা দেওয়ায় তারা বিএসএফ এর দিকে ইট পাটকেল এবং হাসুয়া নিয়ে তেড়ে আসে। জওয়ানরা পাল্টা গুলি চালালে একজন আহত হয়। একসঙ্গে তাকে নিয়ে বাংলাদেশে ঢোকে। অন্যজন লাগোয়া গ্রামে, মানে আমাদের ভারতবর্ষের লাগোয়া গ্রামে ঢুকে পড়েছে। তার খোঁজ চলছে। বাংলাদেশের পরিস্থিতির কারণেই ওই 30 জন এদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে তারা পাচারকারী কিনা তাও দেখা হচ্ছে। ওই রাতেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কাটাবাড়ি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় 7 জন বাংলাদেশি নাগরিক বিএসএফ এর হাতে আটক হন।
দক্ষিণ দিনাজপুরে পুলিশ সুপার চিন্ময় মণ্ডল বলেন, 7 জন বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে, তবে আমাদের হাতে এখনো দেয়নি। মানে বিএসএফ হয়তো ট্রিটমেন্ট করছে আর কি। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে নোম্যান্স ল্যান্ডের ওপারে বাংলাদেশের বেনাপোলে এদিন সকালে কিছু লোক হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করে ভারত বিরোধী এবং প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দিতে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেনাপোলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে। সে দেশের পুলিশ হস্তক্ষেপ না করলে অবস্থা আরো খারাপ হবে। ঢাকার বাসিন্দা নাজির হোসেন বলেন, উল্টোপাল্টা স্লোগান দিচ্ছে অনেকে। উনি বলছেন আসল ঘটনাটা, উল্টোপাল্টা স্লোগান দিচ্ছেন অনেকে। পুলিশ লাঠি চালালে ওরা আবার পালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু শান্তি চাই। এই পরিস্থিতিতে উত্তেজনার আশঙ্কা থাকায় পেট্রাপোল সীমান্তে বিএসএফ এবং সেনা তাদের নিরাপত্তা বাড়িয়েছে। তার মানে আমি যেটা বলেছিলাম, সেনাবাহিনী মোতায়েন হয়েছে, এখানে সেটা সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে। তবে বেনাপোল স্থলবন্দরে থাকা ভারতীয় ট্রাক চালকদের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বেনাপোলে থাকা ভারতীয় ট্রাক চালকদের বন্দরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, বিশেষ করে গাড়ি কখনোই ওদিকে যাবে না। তিনি জানান, এদিন সরকারিভাবে বাণিজ্য বন্ধ ছিল, ফলে এই পরিস্থিতিতে প্রভাব বাণিজ্যের উপরে পড়বে কিনা দীর্ঘকালীন তা আজ শনিবার বোঝা যাবে। নদিয়া যে সমস্ত এলাকায় কাঁটাতারে বেড়া নেই, তেমন এলাকায় বিএসএফ এবং ভারতীয় জওয়ান বাংলাদেশের দিকে চাষ করতে যাওয়ার ব্যাপারে কড়াকড়ি করেছে। স্থানীয় কৃষকদের মানা করেছে। হাঁসখালি, কৃষ্ণগঞ্জ, ভীমপুর, চাপড়া সীমান্তে বিএসএফ এর এবং সেনার তৎপরতা বেড়েছে। কোথাও কোথাও বিএসএফ এর জওয়ানদের বুলেট প্রুফ জ্যাকেট পরে টহল দিয়ে দেখা গেছে। মুর্শিদাবাদের জলঙ্গি, রানীনগর এলাকার সীমান্তে সেনা তৎপরতা বেড়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাংলাদেশের সীমান্তে কড়াকড়ি হয়েছে। মূলত 50 মিটার অন্তর 30 জন করে সেনা মোতায়েন করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। কোচবিহারের চ্যাংড়াবাঁধা স্থলবন্দরে তল্লাশি বেড়েছে। 3 বিঘা করিডোরের চারপাশে অতিরিক্ত জওয়ান মোতায়েন হয়েছে। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদহে উন্মুক্ত লাগোয়া গ্রামগুলিতে কারা আসছে, কতক্ষণ থাকছে, নজরদারি চলছে। বিএসএফ এর উত্তরবঙ্গের এক কর্তা বলেন, কড়াকড়ি ছিলই, এখন সীমান্ত লাগোয়া গ্রামগুলির পরিস্থিতির উপরে আরো নজরদারি বাড়ানো হয়েছে। এবার বলুন, এটা হচ্ছে কাগজের ভাষা। কাগজ যা বলেছে আমি তাই আপনাদের পড়ে শোনালাম। আজকে আমার কোনো কথা বললাম না। কাগজের কথা হচ্ছে সমাজের কথা এবং সরকারের কথা বলে কাগজ, আর সম্পাদকীয় যা লিখেছে সেটা হচ্ছে যেটা মূল স্তর থেকে উঠে এসছে কথাটা, সেটা সম্পাদকীয়র মাধ্যমে তুলে ধরা হয়। এবার আপনারা বলুন, সম্পাদকীয় যা লেখা হয়েছে, ভারতকে কঠোর অবস্থান নিতে হবে, ভারতকে কঠোর অবস্থানই নিতে হচ্ছে। এবং যারা বলছেন যে ভারত কিছু করবে না, ভারত কিছু করবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আগামী দিনে দেখুন কি হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান।